ভারত সরকারের কৃষি মন্ত্রক এবং দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা কৃষি সংক্রান্ত নানাবিধ আলোচনা করে থাকি। আজকের আলোচনার বিষয় শীতকালীন ডাল চাষ এবং তার পরিচর্যা। বিষয়টি নিয়ে কথা বলবেন ডক্টর সুমন কুমার জানা, সহকৃষি অধিকর্তা, হরিহরপাড়া ব্লক, মুর্শিদাবাদ। নমস্কার দাদা। নমস্কার দাদা, ডাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শস্য, কিন্তু এর প্রয়োজনীয়তাটা কোথায় বা কতটা, সেই বিষয়ে যদি আমাদের একটু বলেন। ডাল তো আমাদের খেতেই হবে, তাই না? কারণ কি আমাদের দেখা যাচ্ছে যেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবুরা বলছে যে প্রাণীজ প্রোটিন বন্ধ করতে হবে, উদ্ভিজ প্রোটিনের উপরে জোর দিতে হবে। তার জন্য ডাল তো খেতেই হবে। আর ডালে দেখা যাচ্ছে সব রকম ডালে 18 থেকে 25% প্রোটিন আছে। তো প্রোটিন পেতে হলে ডালের বিকল্প কিছু নেই আমাদের কাছে, তার জন্য ডাল আমাদের খেতেই হবে। বাচ্চাদেরও প্রোটিন দরকার, বড়দেরও প্রোটিন দরকার। আর একটা সুবিধা কি, যে আমাদের উদ্ভিজ প্রোটিন তো হজম করা খুবই সুবিধা, না? সেক্ষেত্রে ডালটা অনেক বেশি, এবং ডালটা বেশি সহজ পাচ্ছ, তার জন্য ডাল আমাদের খেতেই হবে। আচ্ছা, এই ডাল চাষ করতে গেলে যাতে অধিক ফলন পান আমাদের চাষি বন্ধুরা, তার জন্য কি কি করা দরকার? তার জন্য ডাল চাষ করতে গেলে চাষি ভাইরা এখন আমাদের যে জায়গায় দাঁড়িয়ে আছি, চাষি ভাইরা কিন্তু ডাল চাষটা অতটা ধ্যান দেন না চাষ করার জন্য। যতটা কিনা গম চাষ করতে যতটা ধ্যান দেন, যতটা কিনা সবজি চাষ করতে যতটা ধ্যান দেন, ডাল চাষ করা এমনি দেখা গেছে যে ধান কাটার পরে এমনি একটা চাষ দিয়ে ডালটা লাগিয়ে দেন। কিন্তু এরমভাবে চাষ করলে কিন্তু আমরা ডালের যে লক্ষ্যমাত্রা আছে সেটাতে তো কোনোদিনই পৌঁছতে পারবো না। কেন, আপনার কেন মনে হচ্ছে ডাল কেন হয় না সেটা? ডালের এমনিতে তো ফলন কম। যেমন 1 বিঘা ডাল চাষ করলে একজন চাষি ভাই 150 থেকে, যে কোনো কম বেশি, যে কোনো ছোলা চাষ করলে 250 কেজি পেতে পারে, মুসুরি চাষ করলে 150 কেজি পেতে পারে, খেসারি চাষ করলে 200 কেজি পেতে পারে। তার জন্য তো ধান বা গম, অন্যান্য যেসব তন্ডুল ফসল আছে তার চেয়ে ফলনটা অনেক কম। এবং এটাতে ওনারা পরিচর্যা বা করেন না, কোনো রকম পরিচর্যা করেন না, বেশিরভাগ সময় সার দেন না, বা বীজ যেটা বপন করেন সেটা ঠিক সময়ে বপন করেন না। এই সব কারণে, এবং জাতটা ঠিক মতো নেন না, জাতটা নির্বাচন করেন না। এছাড়া ওর মধ্যে যে রাইজোবিয়াম যেটা মিশিয়ে চাষ করতে হয় সেটা করতে হয়, সেটা করেন না। এই রাইজোবিয়াম মিশিয়ে চাষ করার ব্যাপারটা কি, বা রাইজোবিয়াম কালচারটা কি? রাইজোবিয়াম আমাদের দেখুন, আমাদের তো এখন গোবর বা গরু তো কমে গেছে, আমরা এখন মেকানাইজেশনের যুগে আসছি। তার জন্য আমাদের গোবর সারের পরিমাণটা দিন দিন কমে যাচ্ছে। এবারে আমাদের যেটা ডাল জাতীয় ফসল চাষ করলে যে রাইজোবিয়াম, যেটা কিনা বাতাসে নাইট্রোজেনকে জমিতে ফিক্সেশন করে, তো সেটা যেহেতু জৈব সারের মধ্যে এই জীবাণুটা বেশি পরিমাণ থাকে, আর আমরা যেহেতু গোবর সার বা জৈব সারের দিন দিন হারিয়ে ফেলছি, তার জন্য আমাদের অ্যাডিশনাল রাইজোবিয়াম কালচারটা ডাল চাষ করতে গেলে আমাদের অ্যাড করতে হয়। তাতে কি হয়, যে জমিতে কিছুটা রাইজোবিয়াম কালচার বাড়লো, তাতে কিছুটা রাইজোবিয়াম কালচার বাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতি থেকে ওরা নাইট্রোজেন কিছুটা ফিক্সেশন করে। তাতে আমাদের দেখা যায় যে 1 বিঘা জমিতে প্রায় 12-15 কেজি ইউরিয়া মতো চলে আসতে পারে। আচ্ছা, যেটা অ্যাডিশনাল পাওনা, এটার জন্য কোনো। আর এখন তো দিন দিন দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সারের দাম দিন দিন বাড়ছে, ভর্তুকির পরিমাণ কমছে, সে জায়গায় তো এটা একটা খুবই ভালো জিনিস। অবশ্যই এই চাষ করা উচিত, এবং রাইজোবিয়াম কালচার অবশ্যই দিতে হবে। আচ্ছা, ডালের ক্ষেত্রে তো মসুর ডাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডাল, খুব বেশি প্রোটিন আছে তাতে। সব ডালই আছে, এটা তো বলে বেশি। তো এই মসুর ডালের ক্ষেত্রে জাত কত, কিরকম জাত ভালো হওয়া উচিত, কতটা ভালো হওয়া উচিত, কতটা পরিমাণ দেওয়া উচিত? সেটা নিয়ে বলছি। মসুর ডাল তো সহজ পাচ্ছ, তাছাড়া আমাদের বাঙালিরা মসুর ডালকে খুবই পছন্দ করেন। তো এই জায়গায় আশা, রঞ্জন, সুব্রত যেসব জাত আছে, এগুলো মসুরের পক্ষে খুবই ভালো। এগুলো একটু বড়, আশাটা একটু বেশি দিন লাগে, রঞ্জন, সুব্রত আরো কম দিনে পাকে। ঠিকই আছে, কিন্তু মসুর ডালে যেটা মেন অন্তরায় চাষি ভাইদের ভালো প্রোডাকশন পাওয়ার জন্য, যে মসুর বীজটা কিন্তু খুবই ছোট, কিন্তু বীজ যখন বপন করে কিন্তু খুব বড় বড় মাটির ঢেলা থাকে, তার মধ্যেই বীজ বপন করে দেন। তখন কি হয়, যে গাছটা ঠিকমতো বেরোয় না। কিছু জায়গায় যেখানে হয়তো একটু কাদা কাদা ভাব আছে জমিতে, সেখানে গাছটা ভালো মতো বেরোলো না, সেই জায়গাটা ফাঁকা হয়ে গেল। তার জন্য কি আগে মাটিটাকে সমান করতে হবে, এবং মাটিটা যেন ঝুরঝুরে মাটি হয়। তাহলে কি মুসুরি যেহেতু ছোট বীজটা,
তাহলে কি তার অঙ্কুরোদ্গমটাও ভালো হবে এবং গাছটা প্রথম স্টেজে ভালো হবে আর কি। আচ্ছা আচ্ছা। আর বীজ শোধন কিভাবে করা হ্যাঁ, যাবে? এটা ঠিক ডাল সার প্রয়োগ করা উচিত? হ্যাঁ, ডাল জাতীয় ফসলে সবসময় কিন্তু বীজটা অবশ্যই শোধন করতে হবে, কিন্তু ডালে রোগটাই বেশি লাগে। হ্যাঁ, পোকা লাগে কম লাগে, রোগটা বেশি লাগে, মুসুরি গাছ শুকিয়ে যায়। হ্যাঁ, সেসব ক্ষেত্রে অবশ্যই বীজ শোধন করতে হবে। এখানে কার্বেন্ডাজিম 2 গ্রাম প্রতি কেজি বীজে, মুসুরি বীজ আমরা 4 কেজি করে দিতে বলি চাষি ভাইদের প্রতি বিঘাতে। এখানে রো করলে হয়তো কিছুটা কম লাগতে পারে, অবশ্যই বীজ শোধন করতে হবে। বীজ শোধন করে তারপরে ভালো করে জমিতে চাষ দিয়ে মুসুরি বীজটা বোনা অবশ্যই আর সার কি সার যেহেতু একটা বললাম যে রাইজোবিয়াম যেহেতু আছে, নাইট্রোজেন ফিক্সেশন করতে পারে, তাহলে আমরা এই রকম ডাল জাতীয় ফসলে আমরা নাইট্রোজেনটা কম দিই। হ্যাঁ, আমরা বলি যে 10 কেজি মতো ইউরিয়া, 24 কেজি ফসফেট, 24 কেজি পটাশ এরকম ভাবে দিলেই চাষটা করা যাবে। আচ্ছা, এ তো গেল মসুর ডালের কথা। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ ডাল হচ্ছে ছোলার ডাল। হ্যাঁ, ছোলার ডালের ক্ষেত্রে আপনি কি বলবেন? এই ভালো জাত কোনটা বা মাটি কিরকম হওয়া উচিত? হ্যাঁ, মহামায়া 1 আছে, মহামায়া 2 আছে, অনুরাধা আছে। যাই হোক, এইগুলো মোটামুটি ভালো জাত চাষি ভাইরা চাষ করেন, কিন্তু ছোলার মাটিটা একটু বড় হলে ভালো হয়। ছোলা বীজ অবশ্যই শোধন করতে হবে, 6 থেকে 7 কেজি লাগে প্রতি বিঘাতে চাষ করতে হলে। বীজ তো শোধন করতেই হবে। এর কালচার আছে, রাইজোবিয়াম কালচার বীজে মিশিয়ে দিতে হবে। রাইজোবিয়াম কালচার মেশানোর একটা নিয়ম আছে যে ভাতের ফ্যানকে ঠান্ডা করে ওর মধ্যে 400 গ্রাম রাইজোবিয়াম কালচার প্রতি কেজি বীজে মিশিয়ে দিন সাথে হালকা ছায়াতে রেখে বীজটা বপন করতে হয় জমিতে। তবে এখন যেটা দেখা গেছে যে ছোলার চাষটা দিন দিন কমে যাচ্ছে, কারণ কি ছোলাটা আপনার মানে ছেলেরা সব হারভেস্ট করে খেয়ে নেয় একটা, তারপরে খুব পোকা লাগছে দিন দিন। এত মানে যারা লেটে চাষ করছে এত বেশি বোরারের আক্রমণ হচ্ছে, তাতে কিন্তু ছোলাটা লেটে চাষ করছে মানে কত, মানে আপনি কোন সময়টা বলছেন? মানে যারা যথার্থ সময়টা কোনটা হওয়া উচিত? অঘ্রাণ মাসে লাগালে ঠিক আছে, নভেম্বরে ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে অবশ্যই লাগাতে হবে। বেশি লেট করলে যখন ছোলাটা হারভেস্ট হবে 120, 30 দিন 35 দিন পরে, তখন কিন্তু টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বোরারের আক্রমণ খুব আসে, বেড়ে যায়, হেলিওথিস আসে। তখন মানে পুরো একটার পর একটা পড ওরা ফুটো করে, আর ছোলাটা ওদের কাছে ওই পোকাটার কাছে খুবই প্যালাটেবল হয়, তার জন্য মানে পাশাপাশি ক্রপের মধ্যে ছোলাকে ওরা প্রেফার করে। আচ্ছা, হ্যাঁ, তার জন্য ছোলার ড্যামেজটা বেশি হয়ে যায়, তার জন্য ছোলাটা পাওয়া যায় না, ইলটা অনেকটা কমে যায়। আর আরেকটা ডালের কথা আমরা শুনি কিন্তু খুব মানে সেটা প্রচলন না, সেটা তো খেসারির ডাল। হ্যাঁ, এর গুরুত্বটা কতটা? মানে খুব তো চলে না, এই ডাল পাওয়া যায় না। আসলে খেসারিটা কি হয়েছে, খেসারিটা আগে যেটা নিউরোটক্সিন ছিল, যে খেসারি ল্যাথারিজম হতো, খেসারি খেলে লোকে পঙ্গু হয়ে যায়, এই ব্যাপারটা এরকম একটা ধারণা ছিল মানুষের মধ্যে, ছিল না, এখনো আছে খানিকটা, এখন আছে। তবে আমরা চাষি ভাইদের অবগত করছি, নির্মল বলে যে ভ্যারাইটিটা আছে, বায়োএল যেটা আছে, এগুলো কিন্তু নিউরোটক্সিন ফ্রি, মানে এগুলো খেলে কিন্তু ল্যাথারিজম হবে না। তবে ছোলা খেলে এই খেসারির ডালটা খেলে একটু অ্যাসিডিটি হয়। আচ্ছা, হ্যাঁ, সেটা থেকে একটু নজর রাখতে হবে। তবে খেসারি চাষ করছে, আমাদের গভর্নমেন্ট স্কিমে ভারত সরকার থেকেও দেওয়া হচ্ছে। আমরা সবাইকে বলছি যে ডাল চাষ এনিহেও বাড়াতে হবে। খেসারি তো এমনি জমিতে দিয়ে চাষ করা হয়, বিঘায় 4 কেজি করে লাগে। এবারে আরেকটা এদের সুবিধা আছে যে পয়রা ক্রপ, খেসারির ক্ষেত্রে পয়রা ক্রপ থাকে, যেটা ধানটা মানে স্ট্যান্ডিং অবস্থাতে কাটার আগে দিন 10-15 আগে জমিটা যখন একটু ভেজা ভেজা থাকে, তখন বিঘায় 7 থেকে 8 কেজি খেসারির বীজ ছড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, এক্ষেত্রে অবশ্যই আপনাদের বীজ শোধন করতে হবে ওই একইভাবে, এবং রাইজোবিয়াম কালচার দিয়ে করলে ভালো। তো এতে কি হবে, ধানটা কাটার সময় অলরেডি ও গাছটা হয়ে যাবে, তাতে কি আমাদের ডিউরেশনটা কম লাগছে আর চাষের খরচটাও কমে যাচ্ছে, তাতেও ভালো খেসারি হয়। হ্যাঁ, আচ্ছা, খেসারি এটার একটা অসুবিধা কি, হারভেস্টের সময় একটু অসুবিধা আছে। আর এই খেসারির ডালের রোগ পোকার হাত থেকে কিভাবে নিয়ন্ত্রণ পাওয়া যেতে পারে, বা ছোলার ডাল, যে কোনো ডালের ক্ষেত্রে? হ্যাঁ, এই সব ক্ষেত্রে বোরার তো লাগে, বোরারের জন্য আপনারা লারভিন দেওয়া যেতে পারে। এখন এছাড়া আছে মিথোমিল দেওয়া যেতে পারে 2 ml প্রতি লিটার জলে গুলে, এইসব দেওয়া যেতে পারে। মিথোমিলটা খুব ভালো কাজ করবে বোরার এগেইনস্টে। মনোক্রোটোফাস দেওয়া যেতে পারে 1 ml প্রতি লিটার জলে। আচ্ছা,
আর আপনি সময়টা বলছেন যে কোন, মানে আমি তিনটের ডাল যেটা নিয়ে আমরা আলোচনা করলাম, তিনটের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করছি সময়টা মুসুরির ডাল আর ছোলার ডাল চাষ করার সময় পাশাপাশি একই। খেসারিটা একটু পরে বীজ রোপণ করলেও ফলন পাওয়া যায়। হ্যাঁ, নভেম্বর ডিসেম্বরের শেষের দিকেও খেসারি যদি কেউ বুনে তাও খেসারি হবে, কিন্তু মুসুরি বা ছোলাকে কিন্তু অবশ্যই আর্লি বুনতে হবে, না হলে কিন্তু আশানুরূপ ফলন পাওয়া যাবে না। হ্যাঁ, আর চাষি ভাইরা লাভের মুখ পাবে না। একে তো ফলন কম হয়, তারপরে যদি মানে এইভাবে যদি মানে নেগলেক্ট করা হয় ক্রপটাকে, তাহলে কিন্তু কোনো সময় ভালো ফলন আমরা আশা করতে পারবো না। আচ্ছা, আমি আরেকবার একটু আপনার কাছে জেনে নিতে চাই যে রাইজোবিয়াম কালচারের কথা আপনি বলছেন, সেটা প্রয়োগটা যথাযথ না হলে কিন্তু খুব একটা কার্যকরী হবে না। সুতরাং প্রয়োগের ব্যাপারটা আপনি যদি আরেকবার আরেকটু বলে দেন আমাদের কৃষক বন্ধুদের। রাইজোবিয়াম কালচার মানে এটা তো একটা উপকারী জীবাণু। এটাকে কি করতে হবে, এটা প্যাকেটে পাওয়া যায়, ঠিক আছে? এটাকে আপনার 400 গ্রাম করে প্যাকেট পাওয়া যায়। এটাকে ভাতের ফ্যানের সঙ্গে ভাতের ফ্যানটাকে নিয়ে ভালো করে ঠান্ডা করতে হবে, দিয়ে ওটাকে ভালো করে মেশাতে হবে ভাতের ফ্যানের সঙ্গে। 1 লিটারের সঙ্গে মিশিয়ে দিলেন, দিয়ে 4 কেজি বীজে ভালো করে মিশিয়ে এটাকে যেদিন মানে বীজটা বপন করা হবে তার 7 থেকে 10 দিন আগে এটাকে ছায়া জায়গাতে রেখে দিতে হবে। এবং এটাতে অবশ্যই দেখতে হবে যে কোনোভাবে যাতে সানলাইট না লাগে, মানে ওখানে তো একটা জীবন্ত জিনিস আছে, যেন কোনোভাবে নষ্ট না হয়। হ্যাঁ, সেটা একটু মানে 7-10 দিন ছায়াতে রেখে এটাকে তারপরে আপনি বলছেন বপন করতে, বীজটা বপন করতে হবে। এক্ষেত্রে দেখতে হবে যাতে মুরগি টুরগি যারা থাকে সেগুলো হাত থেকে যাতে রক্ষা পাওয়া যায়, এগুলো অবশ্যই দেখতে। আজকে আমরা খুব ভালো লাগলো আপনার কাছে, ভালো একটা বিষয় নিয়ে আমরা আলোচনা শুনলাম। অতএব কৃষক বন্ধুরা আপনারা শুনলেন, এবং আর দেরি না করে আপনারাও এবার শুরু করে দিন কিভাবে শীতকালে, এবং উনি যে সময়টা বললেন যে নভেম্বরের শুরুতে বা নভেম্বরের শেষের মধ্যেই আপনি বললেন যে যেন এই সমস্ত ডাল চাষ মানে বপন করা হয়ে যায়। আশা করি আপনারা এর মধ্যে ভালো লাভ পাবেন উনি যেরকমভাবে আমাদের বললেন। আরে ভাই হলকু, বীজ, কীটনাশক, সার, এত খরচের ব্যবস্থা করতে গে? আরে খরচের চিন্তা কোথায়, আমার কাছে আছে এই কিষাণ ক্রেডিট কার্ড। ব্যাংক থেকে জারি এই কার্ড দিয়ে কৃষক নিজের সীমা পরিমাণ টাকা যে কোনো সময় বার করতে পারে, চাষবাসের সামগ্রীও যে সময় কিনতে পারে। ভাই হলকু, আমার জন্য একটা ক্রেডিট কার্ডের বন্দোবস্ত করে দাও না। আরে কিষাণ ক্রেডিট কার্ডের জন্য কাছাকাছি কোনো ব্যাংকে গিয়ে যোগাযোগ করো আর পাও প্রচুর লাভ। এই অনুষ্ঠানে 12 মাসের 12টা মরশুমের নানান রকম চাষ সম্পর্কে আমরা আলোচনা করে থাকি এবং সেই চাষের সমস্যা সম্পর্কেও আলোচনা করে থাকি। আজ সেরকমই কিছু আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় বর্ষার শেষে শীতকালীন জলদি আলু ও শাকসবজি চাষের ক্ষেত্রে আগাছা কিভাবে নিয়ন্ত্রণ করব। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর বুদ্ধদেব দুয়ারি, অধ্যাপক পল্লী শিক্ষা ভবন, বিশ্বভারতী। প্রথমেই চলে যাচ্ছি তার কাছে, জেনে নেব যে আপনার কাছে প্রথমে জিজ্ঞেস করছি যে এই যে বর্ষার শেষে শীতকালীন জলদি আলু এবং শাকসবজি চাষের ক্ষেত্রে আগাছা নিয়ন্ত্রণ কিভাবে করব এবং এক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে কিনা। বর্ষার শেষে বিশেষ করে যেখানে জলদি ধান কেটে সেখানে শীতকালীন জলদি সবজি চাষ করা হয়, বা কিছু কিছু জায়গায় যেখানে উঁচু জমি, যেখানে বর্ষাকালে চাষি ভাইরা অনেক সময় কিছু চাষ করতে পারেন না, জলদি কিছু সবজি চাষ করবেন বলে, অথবা পড়ে থাকা বিভিন্ন জমি যেমন পুকুরের পাড়, সেখানে কিন্তু খুব জলদি কিছু যদি সবজি চাষ করা হয় তাহলে চাষি বন্ধুরা ভালো একটা ফলন পেতে পারেন এবং একটা লাভজনক এটা একটা চাষ। তো সেই জন্যই বর্ষাকালে শেষের দিকে যেহেতু এই যে চাষটা হচ্ছে আমাদের এই সবজি চাষগুলো, সেহেতু মনে রাখতে হবে যে সব ধরনের আগাছাই কিন্তু হয়। বর্ষাকালের যেগুলো গজিয়ে উঠেছে সে আগাছা কিছু থাকবে শুরুতে জমি তৈরির সময়, আবার শীতকালের শুরুতে যে সমস্ত আগাছাগুলো হয় সেগুলো থাকবে। সেই জন্যই মনে রাখতে হবে চাষি বন্ধুদের যে বিশেষ করে যেমন বর্ষাকালে আমাদের শ্যামা, দুর্বা, সোয়া, মুথা এগুলো ছাড়াও শীতকালীন যেতে প্রথমের দিকে যে আগাছাগুলি হয় সেগুলির মধ্যে যেমন হচ্ছে জংলি পালং, বথুয়া, কৃষ্ণনীল, তারপর হচ্ছে যে বনতুলসী, ভাবরি, বা যেগুলো হচ্ছে বনবেগুন,
এই কৃষ্ণনীল এই সমস্ত আগাছাগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়। সেই জন্যই এই 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 সমস্ত আগাছাগুলোর কথা মনে রেখে চাষি বন্ধুদের ভাবতে হবে কীভাবে আগাছা নিয়ন্ত্রণ করা যায়। তবে অন্যান্য ফসলের তুলনায় সবজি, বিশেষ করে শীতকালীন যে জলদি সবজিগুলো, সেগুলোর আগাছার সমস্যা অনেক বেশি হয়। কারণ হচ্ছে যে এগুলো খুব বেশি দূরত্বে লাগানো হয়, এর আকার আয়তন খুব কম, মানে অন্যান্য ফসলের মতো খুব বেশি লম্বা বা উচ্চ হয় না, এবং এগুলো যেহেতু অনেকটা দূরত্বে লাগানো হয়, সারিতে লাগানো হয়, প্রচুর পরিমাণে সার লাগে, জল লাগে, এগুলো এই সমস্ত কারণে আগাছার উপদ্রব একটু বেশি হয়। এবং বিশেষ করে শুধুমাত্র এর ফলন যে কমে যায় তা নয়, এর কিছু গুণগত মানও কিন্তু সবজির ক্ষেত্রে অনেক কমে যায়। বিশেষ করে যেগুলো মূলো বা আলু, যেগুলো মাটির নিচে গজিয়ে ওঠে, সেগুলো সরু হয়ে যায়, আকার আয়তনে কমে যায়। বা আমরা যেগুলো পালং বা ধনে, যেগুলো পাতাগুলো আমরা ব্যবহার করি, সেই পাতাগুলোর আকার আয়তন ছোট ছোট হয়ে যায়। এই প্রতিযোগিতা, আগাছার প্রতিযোগিতার জন্য শুধুমাত্র যে ফলন কমছে তা নয়, গুণগত মানটাও কমে যাচ্ছে। আরও বিশেষ করে মনে রাখতে হবে, এই বর্ষার শেষের দিকে কিছু রোগ পোকার আশ্রয়স্থল হয় আগাছা, যেগুলো আবার সবজিতে কিন্তু মারাত্মক আকার ধারণ করতে পারে। সুতরাং এই প্রধানত তিনটি কারণে, এক হচ্ছে ফলন কমছে, গুণগত মান কমছে এবং বিভিন্ন রোগ পোকার আশ্রয় দিচ্ছে। এই জন্য আগাছা নিয়ন্ত্রণ খুব জরুরি। ফলনের ক্ষেত্রে তো আগাছার জন্য ক্ষতি হচ্ছেই, আমরা সেটা শুনলাম আপনার কাছে, কিন্তু এই আগাছা নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি, মানে কি কি উপায় আমরা নিয়ন্ত্রণ করতে পারি? আগাছা নিয়ন্ত্রণের উপায় আমি বলি তার আগে যে এই শীতকালীন কি কি সবজি আমরা চাষ করতে পারি জলদি, যেমন জলদি আলু চাষ করতে পারি, পালং শাক, মূলো, ধনে, টমেটো, ফুলকপি, বাঁধাকপি, এগুলো যদি আমরা জলদি চাষ করে যদি বাজারে নিয়ে আসতে পারি, তাহলে অনেকটা লাভ চাষি বন্ধুরা পেতে পারেন আর কি। তো এগুলো যদি আগাছা নিয়ন্ত্রণ যদি সঠিকভাবে না করা যায়, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 50 থেকে 60%, যেমন আমি বলছি যে পালং, মূলো, এদের ক্ষেত্রে 40% ফলন কমে যাবে, এবং বাঁধাকপি, ফুলকপি, টমেটো, এদের ক্ষেত্রে কিন্তু 60-70% ফলন কমে যাবে। তো এই যেহেতু সবজি চাষের ক্ষেত্রে বেশিরভাগই আমরা জৈব পদার্থ ব্যবহার করি, চাষি বন্ধুরা এখন জৈব পদার্থ ব্যবহার করছেন, সেজন্য প্রথমেই মনে রাখতে হবে যে আগাছা নিয়ন্ত্রণের প্রধান উপায়টা হচ্ছে কিছু আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে, যাতে করে যে সমস্ত জৈব পদার্থ আমরা ব্যবহার করছি, খামার পচা সার, গোবর সার, সেগুলো যেন ভালোভাবে পচানো হয় এবং আগাছার বীজ মুক্ত হয়। যদি বীজ আমরা যেখান থেকে নিয়ে আসছি, সেই বীজগুলো যেন আগাছার বীজ যেন না থাকে, এই দুটি কথা আমাদের মনে রাখতে হবে। এবং জমিতে প্রথমেই যে সমস্ত আগাছা গজিয়ে উঠেছে, সেগুলোকে ভালোভাবে জমি তৈরি করার সময় ভালোভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এটা হচ্ছে আমাদের আগাম সতর্কতামূলক ব্যবস্থা গেল। তাছাড়া আমরা যেটা করতে পারি, বাসি বীজ তোলা যেটা বলি, সেটা খুবই জরুরি। বাসি বীজ তোলা মানে হচ্ছে আমি জমিটা ভালোভাবে তৈরি করে নিলাম, ফসল লাগানোর সময় হয়ে গেল, কিন্তু আমি লাগালাম না, কিছুদিন অপেক্ষা করলাম, 4 দিন, 5 দিন, 7 দিন, যে সমস্ত আগাছাগুলো বাইরে বেরিয়ে এলো সেগুলোকে খুব দ্রুত মেরে দিলাম আগাছানাশক ওষুধ দিয়ে, অথবা কোনো একটা উপরের কোনো একটা নিড়ানি দিয়ে মেরে দিলাম। তারপরে যদি আমি ফসলগুলো লাগাই, তাহলে কিন্তু অনেকটাই আগাছা নিয়ন্ত্রণে আসে। এখন বহু প্রচলিত যে পদ্ধতি আছে, সেটা হাত নিড়ানি। বেশিরভাগ শীতকালীন এই যে জলদি জাতের যে শীতকালীন সবজিগুলি আছে, এগুলোর ক্ষেত্রে প্রথমে 15-20 দিনের মাথায় একটা হাত নিড়ানি দিতে হবে, এবং আবার দরকার পড়লে বা দরকার পড়বেই, সেটা হচ্ছে 25 থেকে 30 দিনের মাথায় আবার একটা হাত নিড়ানি দিতে হবে। কিন্তু যেহেতু এখন আমাদের চাষি বন্ধুরা জানেন ভালোভাবে যে কৃষি শ্রমিকের অভাব রয়েছে, সেই জন্যই আগাছানাশক ওষুধ প্রয়োগ করা খুব দরকার আছে। আগাছানাশক ওষুধগুলো যদি আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু অনেকটাই আগাছা নিয়ন্ত্রণে আনা যাবে। আচ্ছা, আলুর ক্ষেত্রে আমরা কি ধরনের আগাছানাশক ব্যবহার করতে পারি? আলুর ক্ষেত্রে প্রথমেই বলবো যে আলু লাগিয়ে দেওয়ার 3 দিনের মধ্যে আমরা যদি পেন্ডিমিথালিন, বাজারে স্টম্প, প্যানিডা, পেন্ডিফিক্স এই সমস্ত নামে পাওয়া যায়, এই সমস্ত আগাছানাশক ওষুধগুলি যদি প্রতি 8 শতক জমিতে 75 থেকে 100 মিলিলিটার এই হারে বাণিজ্যিক ওষুধগুলি 1 গ্রাম জলের সাথে মিশিয়ে যদি স্প্রে করা হয়, তাহলে বেশিরভাগ আগাছা নিয়ন্ত্রণে থাকবে। সেই ক্ষেত্রে যদি পেন্ডিমিথালিন ব্যবহার করা না যায়, তাহলে আলুর ক্ষেত্রে সবচেয়ে ভালো যে আগাছানাশক ওষুধটি আছে, সেটি হচ্ছে মেট্রিবিউজিন। এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। সেই বাণিজ্যিক ওষুধগুলি যে কোনো একটি 10 থেকে 15 গ্রাম প্রতি 8 শতক এই জমিতে যদি আমরা স্প্রে করি, 3 দিনের মধ্যে স্প্রে করতে হবে, অথবা 15-20 দিনের মধ্যে স্প্রে করতে হবে, তাহলে আগাছাটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে।
তাছাড়াও আমরা এখন বলছি যেটা প্যারাকোয়াট নামে একটি আগাছানাশক ওষুধ আছে, যেটা সমস্ত কিছুকে মেরে দেয়। যে সমস্ত আগাছা এবং ফসলে সংস্পর্শে আসলেই সমস্ত মরে যাবে, 24 ঘন্টার মধ্যে মরে যাবে। আলু যখন 2 থেকে 7% হারে বেরিয়েছে, সেই অবস্থায় যদি তার সাথে আগাছাও প্রচুর বেরিয়ে গেছে, সেই সময় যদি আমরা এই যে 60 থেকে 70 মিলিলিটার এই যে বাণিজ্যিক ওষুধ প্যারাকোয়াট, এইটি যদি 8 শতক জমিতে আমরা স্প্রে করি, তাহলে কিন্তু সমস্ত আগাছা নিয়ন্ত্রণ হয়ে যাবে, আলুর কোনো ক্ষতি হবে না। তাছাড়াও আলুর জমিতে আর একটা সমস্যা হচ্ছে, যেখানে মেট্রিবুজিন দেওয়া হয় সেখানে এই যে বন বেগুন, এটা খুব মারাত্মক আগাছা। এটা আমরা চাষি ভাইদের কাছ থেকে খবর পাচ্ছি যে এটা কোনো মেট্রিবুজিনে মরছে না। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, যে অক্সিফ্লোরফেন নামে একটি ওষুধ এসছে, সেটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। সেই বাজারে যে বাণিজ্যিক ওষুধ, সেটা যদি আমরা 10 থেকে 12 মিলিলিটার প্রতি 8 শতক জমিতে আমরা যদি প্রয়োগ করি, তাহলে কিন্তু বন বেগুন সহ অন্যান্য আগাছা নিয়ন্ত্রণে থাকবে। তো আলুর ক্ষেত্রে এই ধরনের আগাছানাশক ওষুধগুলি যে কোনো একটা যদি ব্যবহার করা যায়, তার সাথে আমরা আলুতে জানি যে আমরা চাষি বন্ধুরা জানেন যে 2 রকমভাবে আলু লাগানো হয়। একটা হচ্ছে লাগিয়ে দেওয়ার পরে মাটি দেওয়া হয়, আবার প্রথমেই লাগিয়ে মাটি দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে ভেলি তৈরি করার সময়তেই 2বার 3বার যখন মাটি দেওয়া হয়, তখন কিন্তু আগাছাটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে। তার সাথেই একটা যে কোনো আগাছানাশক ওষুধ ব্যবহার করলে আগাছা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। এবং আলুর সঙ্গে সঙ্গে অন্যান্য যে শাকসবজিগুলো রয়েছে, যেমন মূলো, বাঁধাকপি, ফুলকপি, এইগুলোর ক্ষেত্রে কি ধরনের ওষুধ কৃষক ভাইরা ব্যবহার করবেন? হ্যাঁ, শুধুমাত্র আগাছানাশক ওষুধ ব্যবহার না করে আমি আরও একটি উপায়ের কথা বলছি এই মরশুমে, যে খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি প্রচুর কচুরিপানা হয়ে আছে, অন্যান্য আগাছা হয়ে আছে। সেই কচুরিপানা বা আগাছাগুলোকে যদি আমরা, যেহেতু সবজিগুলো যে সমস্ত সবজি লাইনে লাগানো হয়, সারিতে লাগানো হয়, যেমন ফুলকপি, যেমন বাঁধাকপি, যেমন টমেটো, এদের ক্ষেত্রে আমরা এই কচুরিপানা বা অন্যান্য যেগুলো আগাছা আছে সেগুলোকে যদি সংগ্রহ করে একটু শুকিয়ে নিয়ে মাটিতে যদি ঢেকে দিই 2টি লাইনের মাঝে এবং সমস্ত জায়গায়, তাহলে কিন্তু আগাছাটা অনেকটাই, মানে 80% আগাছা নিয়ন্ত্রণে থাকে। তার সাথে মাটিতে রসটা সংরক্ষণ হয়। সেই জন্য একদিকে অন্য জায়গা থেকে আমরা মারাত্মক আগাছাগুলোকে সংগ্রহ করে সেখানে আগাছা নিয়ন্ত্রণ করছি, আবার সেই আগাছাটাকে ব্যবহার করে গুরুত্বপূর্ণ ফসলেও আমরা আগাছা নিয়ন্ত্রণ করতে পারছি। এটা করা যেতে পারে। তাছাড়া আগাছানাশক ওষুধের মধ্যে আমি বললাম, চাষি বন্ধুরা মনে রাখবেন, যে কোনো ফসলে, সবজি এবং যে কোনো উঁচু জমিতে যে সমস্ত ফসল লাগানো হয়, যদি কোনো আগাছানাশক ওষুধ পাওয়া না যায়, তাহলে পেন্ডিমিথালিন নামে যে ওষুধটি বললাম, বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, সেটা 75 থেকে 100 মিলিলিটার প্রতি 8 শতক জমিতে ফসলটি লাগিয়ে দেওয়ার 3 দিনের মধ্যে যদি স্প্রে করা হয়, তাহলে বেশিরভাগ আগাছা নিয়ন্ত্রণে থাকে। তাছাড়া যেমন টমেটো, বাঁধাকপি, ফুলকপি, এদের ক্ষেত্রে অক্সিফ্লোরফেন নামে যে ওষুধটি বললাম, সেটা হচ্ছে 20 থেকে 25 মিলিলিটার প্রতি 8 শতক জমিতে 1 গ্রাম জলের সাথে ওই লাগিয়ে দেওয়ার 3 দিনের মধ্যে স্প্রে করা যেতে পারে, অথবা 10 থেকে 12-15 দিনের মধ্যে স্প্রে করা যেতে পারে। আর বিশেষ করে যেখানে টমেটোর ক্ষেত্রে আমরা মেট্রিবুজিন যে ওষুধটি বললাম, আলুর ক্ষেত্রে যেটা প্রযোজ্য, সেই আগাছানাশক ওষুধটি যদি আমরা প্রয়োগ করি, তাহলে ওই একই হারে, অর্থাৎ 10 থেকে 15 গ্রাম প্রতি 8 শতক জমিতে যদি আমরা প্রয়োগ করি, তাহলে কিন্তু টমেটোতে কিন্তু আগাছা নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, এই সমস্ত আগাছাগুলো নিয়ন্ত্রণের জন্য আমরা যে ওষুধ প্রয়োগ করব, তো এই জন্য ফসলগুলির ওপরে কি কোনো খারাপ প্রভাব পড়তে পারে? মানে মানুষ এগুলো খাওয়ার পরে কোনো অসুস্থতা বা কোনো কিছুর অসুবিধা হতে পারে কি? না, এগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরেই এগুলো তো বাজারে আসে এবং ছাড়পত্র পাই। সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা যে সমস্ত আগাছানাশক ওষুধগুলো আলোচনা করা হলো, এই আগাছানাশক ওষুধগুলো যদি আমরা সঠিক মাত্রায় প্রয়োগ করি, তাহলে দেখা গেছে মাটিতে বা এই সবজিতে এর কোনো অবশিষ্টাংশ থাকে না। এবং বিশেষ করে আমরা যদি সঠিক মাত্রায় প্রয়োগ করি, এবং অন্যান্য যে পোকা মারা বা রোগের জন্য যে সমস্ত ওষুধ প্রয়োগ করা হয়, তার তুলনায় আগাছানাশক ওষুধটা হচ্ছে কম ক্ষতিকারক। এবং এগুলো সাধারণত দেখুন প্রথমেই ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ লাগানোর 3 দিনের মধ্যে, অথবা খুব জোর 15-20 দিনের মধ্যে। তারপরে ফসলটা অনেক দিন জমিতে থাকছে। সুতরাং ওই যে এর যে ক্রিয়াটা, আগাছানাশক ওষুধের ক্রিয়া বা এটা লঘু হয়ে যাচ্ছে, মানে অনেকদিন থাকছে, খাদ্যগুলো নষ্ট করতে পারছে না এবং কোনো অবশিষ্টাংশ থাকে না সাধারণত। তবে চাষি বন্ধুদের মনে রাখতে হবে যে আগাছানাশক ওষুধগুলি ব্যবহারের ক্ষেত্রে ঠিক সঠিক সময়, সঠিক মাত্রায় প্রয়োগ করতে হবে, তাহলে কিন্তু
কম খরচে লাভজনক ফলন তুলতে পারেন। আচ্ছা, এমনি কোনো সতর্কতামূলক কোনো ব্যবস্থা মানে নিতে পারে? বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হচ্ছে যে এখানে অন্যান্য যে কীটনাশক ওষুধ ব্যবহার করা হয় সেক্ষেত্রে যে নজল ব্যবহার করা, এখানে ফ্ল্যাট ফ্যান নজল ব্যবহার করতে হবে, এটা একটা ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে যে মাত্রায় ওষুধটা বলা হচ্ছে, যে আমি ওই জন্যই বললাম 8 শতক জমিতে যে হারে বলা হচ্ছে সেই হারেই ব্যবহার করতে হবে, তার কম বা বেশি নয়। জলটা কোনো ব্যাপার না, জলটা আমি বেশিও দিতে পারি কমও দিতে পারি, কিন্তু পরিমাণটা, ওষুধের পরিমাণটা একই থাকবে। এবং মনে রাখতে হবে যদি মাটিতে যদি একটু রস বেশি থাকে তাহলে কম আগাছানাশক ওষুধ লাগবে। আমি একটা কথা বললাম পেননিউথিলিন 75 থেকে 100 মিলিলিটার, 75 মিলিলিটার দেবেন যেখানে মাটিটা একটু হালকা মাটি, বালি মাটি। 100 মিলিলিটার দেবেন যেখানে একটু দোআঁশ বা ক্লে মাটি আর কি, ভারী মাটি। এবং যেখানে বেশি যদি আমরা জৈব পদার্থ ব্যবহার করে থাকি, জৈব সার, সেখানে আগাছানাশক ওষুধের পরিমাণটা বেশি লাগবে। যেখানে শুধু রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে সেখানে আগাছানাশক ওষুধের পরিমাণটা কম লাগবে। এই সমস্ত কতগুলি কথা মাথায় রাখতে হবে। মাথায় রাখলে আশা করি কৃষক বন্ধুরা ভালোই ফল পাবেন, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য এবং এই বিষয়ে একটা গুরুতর মতামত পোষণ করার জন্য। আর আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তারা আজকের এই আলোচনা থেকে বর্ষার পরে শীতকালীন জলদি আলু বা শাকসবজি চাষের ক্ষেত্রে অবশ্যই লাভ পাবেন। আজকে পয়সা উসুল করেই ছাড়বো, করেই ছাড়বো। ঘনশ্যাম, আরে ও ঘনশ্যাম, ও তো স্কুলে গেছে। স্কুল গেছে? আরে ছুতো তো কোনো ভালো মতন বানাতিস। হ্যাঁ মশাই, আমি স্কুল গিয়েছিলাম, ফার্ম স্কুল, যেখানে চাষাদের শেখানো হয় জমিতে ফসল বৃদ্ধির প্রত্যেকটি কথা, যেমন মাটির হিসেবে সঠিক সার, ভালো বীজ আর প্রয়োজন অনুযায়ী কীটনাশক, যাতে কম খরচে বেশি লাভ। এই নাও, রাখো এই টাকা, আমার আর তোমার হিসেব খতম। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে। এনএচএম বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। এই নাও, আর কিছু? বাস। আরে এটা কি ভাই, এতটুকু রাসায়নিক সার? কৃষিকাজ ছাড়ছো কি? কৃষিকাজ নয়, বোকামি ছাড়ছি। মাটির পরীক্ষা করিয়েছি, এখন তো দাদা যতটা প্রয়োজন ততটাই সার জমিতে দেব। হ্যাঁ, কৃষক ভাই আজই নিজের জেলার কাছের জমি পরীক্ষার গবেষণাগারে মাটির পরীক্ষা অবশ্যই করান। আর মাটিতে পুষ্টিকর পদার্থ, আর্দ্রতা এবং গাছপালার বিকাশ অনুযায়ী প্রয়োজন মতো পুষ্টিকর পদার্থ দিন। আর হ্যাঁ, মাটিতে গন্ধক, দস্তা, বোরনের মতো সূক্ষ্ম পুষ্টিকর পদার্থ সম্পর্কে জানতে ভুলবেন না। সার আর জৈবিক সারের সঠিক ব্যবহারে জমির উর্বরতা বজায় থাকে, উৎপাদনশীলতা বাড়ায়, খরচ কমায় আর মূল্যবান বিদেশি মুদ্রা বাঁচাতে সাহায্য করে। আর হ্যাঁ, ধীরে ধীরে নাইট্রোজেন সরবরাহকারী সার যেমন নিমযুক্ত ইউরিয়াকে অগ্রাধিকার দিন আর ইউরিয়া পাতার উপর ছড়িয়ে দিন। আরে বাহ, তুই তো সত্যি বুদ্ধিমান হয়ে গেছিস রে। বিশদে জানতে যোগাযোগ করুন জেলা কৃষি আধিকারিক বা কিষাণ কল সেন্টার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন, অধিকর্তা দূরদর্শন কেন্দ্র, শান্তিনিকেতন, শান্তিনিকেতন, সূচক 731235।